আমন্ত্রণ জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন দেশ সন্ধ্যায়। আপনাদের সাথে আছে আমি সুরভি তরণী। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলবো ইশতেহারের আলোকে সংবিধান সংশোধন এই প্রসঙ্গে, এবং আলোচনার জন্য আজকে আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত রয়েছেন, আমার বাম পাশে রয়েছেন কামাল উদ্দিন সবুজ, বাংলাদেশ সংবাদ সংস্থা বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক, এবং আমার ডান পাশে রয়েছেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন। আপনাদের দুজনকে আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে স্বাগত জানাচ্ছি। আমি প্রথমেই কামাল উদ্দিন সবুজ আপনার কাছ থেকে আলোচনাটা শুরু করতে চাই। এবং আপনি জানেন যে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠন করা জাতীয় সংসদের বিশেষ কমিটি আজ মঙ্গলবার প্রথম বৈঠকে বসেছে, এবং সংবিধান সংস্কারে অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া নির্ধারণ করেছিল সেটি অনুসরণ করছে না নির্বাচিত বিএনপি সরকার। বিরোধী দলের আপত্তি উপেক্ষা করে সংবিধান সংশোধনের প্রক্রিয়া তো ইতিমধ্যে শুরু হয়ে গেল। বিষয়টিকে আপনি এখন পর্যন্ত কিভাবে দেখছেন? ধন্যবাদ, এবং দেশ টেলিভিশনের দর্শকবৃন্দকেও ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে যারা এখন ক্ষমতায় আছেন, বিএনপির কথা বলছি আমি, ওনারা যখন নির্বাচনের আগে সংবিধান সংশোধনী নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে। আপনি জানেন যে 7 মাস ধরে অনেক ইস্যুজের উপরে ডেলিভারেশন হয়েছে। সেখানে সংবিধান সংশোধনের অনেকগুলি বিষয়ে তারা ঐক্যমত পোষণ করেছে, আবার কিছু তাদের নোট অফ ডিসেন্টও ছিল। এবং যখন পরবর্তীতে যখন নির্বাচিত সরকার ক্ষমতায় আসছেন বিএনপির নেতৃত্বে, ওনারা একটা বিশেষ কমিটি করেছেন, সেটার প্রথম বৈঠক আজ। তো সেই হিসাবে সম্ভবত বিরোধী দল এটাতে যোগ দেয়নি। হ্যাঁ, তো এখন বিষয়টা হচ্ছে যে এর আগে ট্রেজারি বেঞ্চ থেকে, সরকারি দল থেকে বলা হয়ে তাদেরকে আহ্বান জানানো হয়েছিল যে তাদের মতামতগুলি কিন্তু তারা এখানে এসে দিতে পারে। এখন একটা ডেমোক্রেটিক প্রসেস শুরু হয়েছে, এবং এই প্রসেসের আলোকেই তো আপনার বিশেষ কমিটি, যেটা আপনার সংশোধনের মাধ্যমেই করতে হবে, সংবিধানের সংশোধন করেন। যে এখানে যেটা বিরোধী দল তাদের মতামতটা এখানে তুলে ধরতে পারতেন, সেটা যে একেবারে তুলে না ধরলে ওনারা কি তুলে ধরলেন, কোনটা সরকারি দল মানলো না, কোনটা মানলো, এই জিনিসটা তো বুঝে যাবে না। তো কাজেই আপনি যে আরেকটা প্রসঙ্গ যেটা এনেছেন, যে অন্তর্বর্তীকালীন সরকার যে সংবিধান সংশোধনের যে নির্ধারণ করেছেন, দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের তো সংবিধান সংশোধনের সেই ম্যান্ডেট ছিল না। কাজেই ওনারা যে প্রক্রিয়া কথা বলেছিলেন সেটা যে বর্তমান নির্বাচিত সরকার অনুসরণ করবেন, সেটা মনে হয় মানে ভাবাটা অতটা ঠিক না। কথাটা হচ্ছে যে সংবিধান যে সংশোধনগুলি যেগুলো আনা হবে সেগুলি নিয়ে আমরা ভবিষ্যতের সামনে দেখতে পাবো, সেগুলো জনগণের কল্যাণের মানে নিরিখে করা হচ্ছে কিনা, বাংলাদেশের যে নতুন প্রেক্ষাপট, বাংলাদেশের যে এখন নতুন একটা অধ্যায়ের সূচনা হচ্ছে, সেই প্রেক্ষাপটে করা হচ্ছে না, গণতন্ত্রকে শক্তিশালী করণের জন্য সেটা করা হচ্ছে কিনা, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য করা হচ্ছে না, এগুলি দেখার বিষয়। দিস ইজ দ্য বেসিক থিংস। আরও অনেক কিছু আছে। তো কাজেই আমি মনে করি যে সংবিধান সংশোধন তো এইভাবেই করতে হবে। এখন যে কথাটা আসছে, যে একটা বিভিন্ন পত্রপত্রিকায় রিপোর্ট হয়েছে, গণমাধ্যমে রিপোর্ট হয়েছে, সেটা হচ্ছে যে জুলাইয়ের অনেক আপনার মৌলিক বিষয়ে যে সংস্কারের যে মতামত বিভিন্ন দলগুলি দিয়েছে, সেগুলোকে বিএনপি কতটুকু ধারণ করবে না, কতটুকু মানবে। কিন্তু বিএনপি কিন্তু একটা কথা সবসময় বলে আসছে, যে তারা দেশটা পরিচালনা করবে জুলাই এর যে চেতনার ভিত্তিতে এবং 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 জনগণের আশা আকাঙ্ক্ষার ভিত্তিতে। তো কাজেই সেখানে তারা কিভাবে এই সংশোধন করেন, এবং সেটা এখনও দেখার বিষয় রয়েছে, কারণ এখনও এই বিষয়ে ওনারা কোনো সিদ্ধান্ত নেননি। তো কাজেই আজকে যে বৈঠকটা হয়েছে, দিস ইজ দ্য বিগিনিং। এখানে ওনারা কর্মপন্থা হয়তো নির্ধারণ করবেন, কি করবেন না করবেন সেটা, তারপরে এই যে মৌলিক বিষয়গুলো নিয়ে হয়তো আলোচনা হতে পারে। আমরা এখনো কন্টেন্টটা জানি না, তারপরে আজকে মিটিংয়ের আউটকামটা জানি না। আরেকটা হচ্ছে যে সংবিধান সংশোধন, কিন্তু দেখেন বাংলাদেশের যে সংবিধান এখন আছে সেটা তো একদম এটা যখন প্রণীত হয়েছে সেই থেকে শুরু করে আজ অবধি 54 বছরের এই বাংলাদেশের সংবিধান কিন্তু অনেকবার সংশোধন হয়েছে। এটা নিয়ে নানা আলোচনা আছে, তর্ক আছে, বিতর্ক আছে, এটা কোনো থাকতেই পারে। এখন আমরা দেখতে হবে যে এই সংবিধান সংশোধনটা যারা ক্ষমতায় আছেন, তারা বিরোধী দল যদি যায়, আমি
এক্সপেক্ট করবো যে বিরোধী দল যাতে এখানে যায়, কারণ আপনি তো একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে দিয়ে আপনার কথাগুলি তুলে ধরতে হবে, এবং সেটা কোন কোন জায়গায় তারা কি করতে চায় সেটা ডিবেট করলে এগুলো তো প্রচারও হবে। এবং বিরোধী দলের প্রস্তাবনার মধ্যে বিরোধী দলের সংবিধান সংশোধনের যে জায়গাগুলিতে তারা ফোকাস করতে চান, যেটা করতে চান, সেটা তো রিপোর্টেড হবে। তখন বাংলাদেশের তাদের এই ইয়ের মধ্যে, তাদের প্রস্তাবের মধ্যে, মানে যেটা তারা করতে পারতো বা করবেন যদি করে থাকেন, সেগুলোর মেরিট আছে কিনা, বাংলাদেশের মানুষ গ্রহণ করেন কি করেন না, এগুলো নানাভাবে অনেকগুলো ইন্ডিকেটর বা প্যারামিটার আমরা আছে। তো না যে আমার মনে অনুপস্থিত থাকাটা সমীচীন নয়, যে বরং সেখানে ডিবেট করে হোক, সেখানে কিছু ব্যাপারে যদি ঐক্যমত হয়, কিছু ব্যাপারে ঐক্যমত না হলেও সেটাকে কীভাবে একটা আপনার যৌক্তিক জায়গায় দিয়ে যেতে পারে, সেটা আমার মনে হয় ডিবেট এবং আলোচনার মাধ্যমেই হওয়াটাই বাঞ্ছনীয়, এবং এটাই মনে হয় একটা বেস্ট প্রসেস আমার মনে হচ্ছে। এবং বিরোধী দল কিন্তু হচ্ছে সংসদের প্রথম দিন থেকে, যদি আমি ভুল না করি, তারা কিন্তু বলেছিলেন যে তারা সংবিধান সংস্কার চান। এই প্রসঙ্গে আসবো আপনার কাছে, তবে আমরা একটু ঘুরে আসতে চাই। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে আসবো। আর দেশ সন্ধ্যা থেকে নিচ্ছি একটি বিরতি, সঙ্গেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যায়। আজকে আমরা দেশ সন্ধ্যায় কথা বলছি ইশতেহারের আলোকে সংবিধান সংশোধন এই প্রসঙ্গে, এবং এ পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে জানতে চাই যে বলা হচ্ছে যে সংবিধানে কি কি সংশোধনী আনা যায় তা নিয়ে বিশেষ কমিটির সংবিধান বিশেষজ্ঞ, আইনজীবী, গণমাধ্যমের সম্পাদক সহ সর্বস্তরের অংশীজনদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। আপনি সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী, আপনি আপনার অবস্থান থেকে আসলে কি কি চেঞ্জেস দেখতে চান সংবিধান সংশোধনের কমিটিতে? জি, আপনাকে ধন্যবাদ। আজকে সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির আজকে প্রথম বৈঠক হলো। এটা যদি আমরা একটু ব্যাকে যাই, তাহলে এই যে বৈঠকটা হলো, এই বৈঠকে যে বিশেষ কমিটির কারা মেম্বার, এখানে কিন্তু মাননীয় আইনমন্ত্রী উনি কিন্তু পার্লামেন্টে এপ্রিল মাসে স্পষ্টভাবে বলেছিল যে আমরা একটা সংবিধান সংশোধন কমিটি করতে চাই, বিশেষ কমিটি, এবং এই কমিটিতে 17 জন মেম্বার বিশিষ্ট হবে, এবং এই 17 জনের মধ্যে 5 জন বিরোধী দল থেকে নিতে চাচ্ছে। ভেরি আনফর্চুনেটলি আপনার বিরোধী দলের যারা আছেন তারা বললেন যে না, আমরা এই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটিতে যাব না। কেন? এটার নামটা হতে হবে সংস্কার কমিটি হতে হবে আর কি, সংবিধান সংস্কার কমিটি। ওনারা আসলে ওই নামের মধ্যে পড়ে আছে। আমাদেরকে আরেকটু যদি ব্যাকে যাই, তাহলে দেখা যায় যে বাংলাদেশের ইতিহাসে এই সংবিধান হবার পর টোটাল কিন্তু 17টি সংশোধনী হয়েছে। প্রথম সংশোধনী হয়েছিল 15 জুলাই 1973 সালে, এবং লাস্ট সংশোধনী হয়েছে কিন্তু 8 জুলাই 2018। এই সংবিধানের যতটা পরিমার্জন হয়েছে সবকিছু কিন্তু এই আপনার সংশোধনীর মাধ্যমেই হয়েছে। এবং এই জুলাই সনদের যে আমাদের আকাঙ্ক্ষা, আমরা জানি যে জুলাই সনদ যেটা হলো, সেই যে আমাদের 17 অক্টোবর 2025 আপনার ন্যাশনাল পার্লামেন্টের দক্ষিণ প্লাজায় 24টি রাজনৈতিক দল স্বাক্ষর করলো জাতীয় জুলাই সনদ। আনফর্চুনেটলি ওখানে সেই সময় এনসিপি স্বাক্ষর করেনি, বাট পরে করেছে আর কি। তো ওটার যে আকাঙ্ক্ষা, এই জুলাই সনদের আকাঙ্ক্ষা, এবং পরবর্তীতে যে ঐক্যমত কমিশন হলো, ঐক্যমত কমিশনের যে 84টি সংস্কারের যে প্রস্তাব, এই প্রস্তাবগুলো সব কিছু কিন্তু আপনার এই সংশোধনীর মাধ্যমে অবশ্যই সম্ভব। এই সংশোধনীর মাধ্যমে অবশ্যই সম্ভব। এখন বিরোধী দলের যারা আছে তারা এখানে কেন যেতে চাচ্ছেন না, আমি আসলে বুঝতে পারছি না। আপনাকে একটা জিনিস বলি যে এই যে সংশোধনী হয়েছে, এই সংশোধনের মধ্যে পঞ্চম সংশোধনীটা একটু আমি উল্লেখ করতে চাই। মানে বিরোধী দলের যারা আছেন তাদেরকে একটু উল্লেখ করতে চাই এই কারণে যে দেখেন, এই সংশোধনীর মাধ্যমে কিন্তু সকল সংস্কার পসিবল। পঞ্চম সংশোধনীতে দেখেন আপনার 1979 সালে এই পঞ্চম সংশোধনী হয়েছিল, এবং ওই সংশোধনীতে আপনার বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করা হয়েছিল। ওই সংশোধনীতে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস এটা ইনক্লুড করা হয়েছিল রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে, এবং ধর্মভিত্তিক রাজনীতির উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছিল। দেখেন, এই যে জামাত, যাদের রাজনীতি করাটাই নিষেধ ছিল, এই সংশোধনীর মাধ্যমেই কিন্তু তারা আবার প্রাণ ফিরে পেল, রাজনীতি করতে পারলো। তারা এই সংশোধনীর এই যে ওয়ার্ডটা,
এই ওয়ার্ডটার গুরুত্ব, এটার যে মানে ভার, এটা আসলে ওনারা বুঝতে পারছে না। এখন এই যে কমিটি করা হয়েছে, এই 12 জনের যে কমিটি করা হয়েছে, এই 12 জনের যেহেতু 5 জন আসেনি, 17 থেকে 5 যদি মাইনাস করি তাহলে 12, এই 12 জনের মধ্যে আমি দেখলাম যে এখানে যারা যারা আছে তার মধ্যে 7-8 জনই কিন্তু আপনার হচ্ছে লতে এক্সপার্ট, আইনের তারা ছাত্র ছিলেন, আইনে তারা অ্যাডভোকেট, ওকে, তারা কিন্তু মানে বলা যায় যে মোটামুটি আপনার এই আইন বিষয়ে দক্ষ। তো এই কমিটির কাছ থেকে আমাদের এক্সপেকটেশন অবশ্যই বেশি। আমরা চাই এই যে জুলাই সনদ হয়েছে, আমরা চাই ঐক্যমত কমিশনের যে 18টি সংস্কারের প্রস্তাব আছে সব কিছু যেন এখানে সংশোধনীর মাধ্যমে ইনক্লুড হয়। এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং আইনমন্ত্রী তারা কিন্তু প্রথম থেকে বলে এসেছে যে সব কিছু এই সংস্কারের মাধ্যমে, আপনার সংস্কারের জন্য যে 84টি প্রস্তাব দেওয়া হয়েছে এগুলো এই সংশোধনের মাধ্যমে সম্ভব, এবং তারা এগুলা করবেই, তাদের এই ম্যান্ডেটটা আছে। এবং এই 12 জনের মধ্যে কিন্তু আমরা দেখেছি গণ অধিকার পরিষদের আপনার নুরুল হক আছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের অলিউল্লাহ সাহেব আছেন, গণসংহতি আন্দোলনের জোনায়েদ আহমদ আব্দুর রহিম শাকি সাহেব আছেন। তো এখানে যারা আছে তাদের কাছে তো আমাদের অবশ্যই প্রত্যাশা, যেগুলা আসলে দরকার, দেশের স্বার্থে দরকার, মানুষের স্বার্থে দরকার, সেগুলো যেন এখানে ইনক্লুড করা হয়। আজকে প্রথম বৈঠক ছিল, এই প্রথম বৈঠকের পরে আমি সাক্ষাৎকার দেখেছি মাননীয় আইনমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবের, কারণ উনি হচ্ছেন এই কমিটির, বিশেষ কমিটির উনি সভাপতি। উনি সাক্ষাৎকারে কিন্তু বলেছে এটা আমরা যা করব সবাইকে নিয়ে আলোচনার মাধ্যমে আমরা করব। তো এটা একটা গুড সাইন যে আমরা যা চাই তাই করব, উনি আসলে এই কথাটা বলছে না। সো আমরা আলোচনার মাধ্যমে সবাইকে নিয়ে মতামতের ভিত্তিতে যা যা করা দরকার তা আমরা করব। আমরা দেখেন এই সংবিধানের টোটাল আপনার 153টি অনুচ্ছেদ আছে, এটার 11টি ভাগ আছে এবং 7টি তফসিল আছে। 7টি তফসিলের মধ্যে দ্বিতীয় তফসিল বিলুপ্ত হয়েছে। এবং সালাউদ্দিন সাহেব বলেছে এখানে যা যা করার প্রয়োজন, এই তফসিলেরও যদি কোনো সংশোধন করা দরকার হয়, ইনক্লুড করার দরকার হয়, সেগুলোও করবে। তো আমরা আশাবাদী, আমরা সাধারণ মানুষ হিসেবে আশাবাদী যে এই যে ঐক্যমত কমিশনে সবাই মিলে যে ঐক্য হয়েছিল, যে সকল প্রস্তাব হয়েছিল, কিছু নোট অফ ডিসেন্ট থাকতে পারে আর কি, দেশের জন্য, দেশের মানুষের জন্য এগুলো অবশ্যই আপনার সংশোধনী আকারে আসবে। নিশ্চয়ই। ধন্যবাদ ব্যারিস্টার মিলন আপনাকে, আপনার বক্তব্য পরিষ্কার। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই, এই যে সরকারি দল থেকে যে বিরোধী দলকে অনুরোধ করা হয়েছিল যে 5 জনের নাম দেওয়ার জন্য কমিটিতে, এবং বিরোধী দল দেয়নি, এবং এই সংবিধান সংশোধন কমিটি গঠনের দিনই এই কমিটি থেকে প্রত্যাখ্যান করে সংসদ থেকে তারা ওয়াকআউট করেছিল বিরোধী দল। এবং তখন জামায়াতের নেতা আমির সাহেব বলেছিলেন যে এ ধরনের কমিটি গঠনের বিষয়ে তাদের ধারণাগত মত পার্থক্য রয়েছে, তারা সংবিধান সংস্কার চান। আসলে এই যে যেটি হচ্ছে ব্যারিস্টার মিলন সাহেবও বললেন যে নামের ভিতরেই আটকে গেছেন তারা, আবার কেউ চান সংশোধন, কেউ চান সংস্কার, আসলে সুরাহাটা হবে কিভাবে? প্রথম কথা হচ্ছে যে জামাত ইসলাম যে যুক্তিতে মানে কমিটিতে গেল না, এইটা আমার কাছে যুক্তিযুক্ত মনে হয় না। এই কারণে দেখেন, জামাত ইসলাম আজকে এই বাংলাদেশে যে রাজনীতি করছে, যেই একসময় যে বাকশাল ছিল, বাকশালের পরে যে বহুদলীয় গণতন্ত্র ফিরে আসলো, সেই বহুদলীয় গণতন্ত্রের সুযোগ নিয়েই কিন্তু, যেটা শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান করেছিলেন, তখন কি জামাত ক্ষমতায় ছিল, পার্লামেন্টে ছিল? ছিল না তো, তখন বিএনপি ছিল। তো কাজে কাজে এই সুযোগটা তো বিএনপি করে দিয়েছে, এবং এই কথাগুলি তো, ইতিহাসটা তো মনে রাখতে হবে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে না গেলে কি হবে না ওরা। আর আরেকটা কথা, আরেকটা যেটা এখানে প্রসঙ্গ আসছে, সেটা হচ্ছে যে নাম। এটা দেখেন, এটা যদি সংস্কার কমিটি হিসেবে না, সংবিধান সংস্কার কমিটি হিসেবে নাম দেওয়াও হতো, এটার মধ্যে আমি জানি না, লয়াররা তো আরো ভালো বলতে পারবেন, এটার নামের মধ্যে এই নাম দিলে সংবিধানের ওনারা যা যা চা সব হয়ে যাবে, আর এই নাম থাকলে ওনারা যা যা চা কিছু কিছু চাই ওগুলো হবে না। এটা মনে হয় আমার কাছে যুক্তি মনে হলো না। আরেকটা হচ্ছে যে সংবিধান যখন আপনি সংশোধন করবেন, যে ক্লজই করেন, যেটাই করেন, সেটা কি সংস্কার নয়? সেটা তো এক ধরনের সংস্কার। আমি জানি না, একজন বিজ্ঞ আইনজীবী আছেন, উনি একটা ভালো বলতে পারেন। আমি খুব সাদামাটাভাবে বলছি, আপনি যখন একটা অ্যামেন্ডমেন্ট করবেন, সেটা তো আপনি পরিবর্তন করছেন।
কি করবেন না করছে, কিন্তু তাহলে সেটাও তো সংস্কারের পর্যায়ে পড়ে বলে আমার ধারণা একজন সাধারণ নাগরিক হিসাবে। তাহলে এটা কিন্তু বিষয় না। আমি মনে করি যে আজকে যে জামাত ইসলাম যারা এখন বিরোধী দলে আছে এবং তাদের কিন্তু সংখ্যাও তো কেউ কম নয়, বেশ একটা মোটামুটি ভালো সংখ্যা। তো তারা যদি 5 জন এখানে যেত এবং যে এই যেটা আমি বলছিলাম যে এবং তারা যদি যে সংস্কারের নামেই কথাগুলি বলতো, তাহলে সেই জায়গায় আমার তো মনে হয় যেটা স্বরাষ্ট্রমন্ত্রী যিনি এই বিশেষ কমিটির সভাপতি উনি যে বলছেন, ওনারা রাজনৈতিক দলগুলি যারা পার্লামেন্টের প্রতিনিধিত্ব করছেন বা এর বাইরেও যারা আছেন, যে মানে স্টেক হোল্ডার হিসেবে যারা একজন সম্পাদক বা অন্যান্য হিসেবে, তাদের সঙ্গে কথা বলবেন যারা ইয়েতে নাই, আপনার পার্লামেন্টে নাই। তাহলে অন্যান্য যারা সমাজে আছে বিভিন্নভাবে প্রতিনিধিত্ব করছেন তাদের মতামতটাও আসবে। আমরা এই মুহূর্তে বলতে পারবো না যে সবাই মতামতকে উপেক্ষা করে এই বর্তমান সরকার যা ইচ্ছা তা করে ফেলেছে বা সংবিধানকে একতরফাভাবে সংবিধান, এটা বলার সময় এখন আসে না। লেট আস সি। এই জন্য আমি বারবার বলছিলাম যে জামাত ইসলামের প্রতিনিধিত্বরা ওখানে গেলে ভালো হতো, তাদের বক্তব্যটা তো প্রচার হতো, তারা এই জিনিসটা, এবং হু নোজ যে এটা তাদের কিছু কিছু জিনিস যদি যুক্ত হয় বা জনকল্যাণের জন্য হয়, দেশের স্বার্থে হয়, এটা যে বিএনপি গ্রহণ করবে না এটা বলা কি এখনো সময় আসে না, এটা এখনো তো যাওয়াটাই তো সমীচীন। এবং আমি বারবারই বলছি এই কথা না বলে এখনো তো যাওয়ার সময় আছে। আজকে মাত্র ফার্স্ট মিটিং হয়েছে, আমি মনে করি যাওয়া উচিত এবং আলোচনা করা উচিত। আর একটা হচ্ছে যে আপনি তো ইউ ক্যানট ডু ইট আউটসাইড দ্য পার্লামেন্ট। পার্লামেন্টের বাইরে তো আপনি করতে পারবেন না। আপনাকে সংবিধান সংস্কার বলেন, সংশোধন বলেন, সেটা পার্লামেন্টের মাধ্যমে করতে হবে। তো এবং সেই প্রস্তাব কি করতে, আর এটা আমরা বারবার বলছিলাম যে ঐক্যমত্য কমিশনের যে 7 মাস ধরে বিভিন্ন ডেলিভারেশন হয়েছে জুলাইয়ের পরে, আমরা 2024-এর মানে 5ই আগস্টের পরে, সেখানে অনেক বিষয় তো ঐক্যমত হয়েছে তো, এবং অনেক কিছু আমরা এটাও দেখেছি বর্তমানে যারা ক্ষমতা আছেন ওনারা প্রথমে অনেক কিছু মানেন নাই, পরে আবার সেগুলো মেনেও নিয়েছেন, এরকম অনেক উদাহরণ আছে কিন্তু। তো কাজে এই ইনস্টেন্সগুলো আছে। তো কাজে সেই আলোকেও কিন্তু বিরোধী দল আমার মনে হয় এই জায়গাটার মধ্যে যৌক্তিক জায়গায় আছে বলে আমার কাছে মনে হয় না। আমি মনে হয় দে শুড গো অ্যান্ড তাদের প্রস্তাবনা বলেন, তাদের কোন জায়গায় যারা সংস্কার করছেন, ফাইন। আমি তো বললাম সংস্কারটা কীভাবে করতে চান সেটা ওনারা তুলে ধরলে তো আমার মনে হয় নিশ্চয়ই এটা আলোচনা হতে পারে এবং একটা জায়গায় যেতে পারে। কামাল উদ্দিন সবুজ, ধন্যবাদ আপনাকে। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, এই পর্যায়ে আপনার কাছে জানতে চাই যে আপনি, আমরা জানি যে হচ্ছে জুলাই সনদের প্রায় 48টি প্রস্তাব সংবিধান সম্পর্কিতই, এবং নিশ্চয়ই এই প্রস্তাবগুলো নিয়ে বিএনপি যেভাবে ভিন্ন মত রয়েছে এবং বিএনপি যেভাবে চায় সেভাবে নির্বাচনী ইশতেহারে তুলে তারা ধরেছিল। কিন্তু যেমনটি যদি উদাহরণ দিয়ে বলতে চাই যে একটি দলের নিম্নকক্ষে পাওয়া আসনের ভিত্তিতে উচ্চকক্ষে আসন বন্টনের কথা বলা হয়েছে, এটা কিন্তু আবার জুলাই সনদের প্রস্তাবেও বলা হয়েছিল। এই বিষয়গুলো আসলে কিভাবে সুরাহা হবে বলে আপনার মনে হয়? দেখেন, এখানে যে কমিটিটা গঠন করা হয়েছে এবং এই কমিটি গঠন করার পরবর্তীতে যে প্রেস ব্রিফিংটা দিয়েছে সালাউদ্দিন সাহেব, উনি কিন্তু স্পষ্টভাবে বলেছে যে অংশীজনদের মতামত গ্রহণ করা হবে এবং যারা মানে আসেনি এখানে, তাদেরকে ইনভাইট করার পর আসেনি, তারপরেও তাদের মতামতও কিন্তু নেওয়া হবে, এটা কিন্তু বলেছে। এটা একটা আশার বাণী বা ভালো একটা বোধোদয় আমি বলবো আর কি। এখানে দেখেন পরবর্তীতে কি যুক্ত হওয়ার সুযোগ রয়েছে কিনা, এখন পরবর্তীতে যুক্ত হওয়ার সুযোগ আছে কি নাই সেটা আসলে বলা কঠিন আর কি। এখন যেহেতু একটা প্রথম বৈঠক হয়ে গেছে, এখন যদি মনে করা হয় যে না সুযোগ দেওয়া যেতে পারে, এটা তাদের পলিসিগত ব্যাপার আর কি। তবে এখানে যে শব্দটা বারবার আসছে সংস্কার, স্যার কিছুক্ষণ আগে যেটা বললো যে এই যে শব্দটা, আসলে দেখেন আমাদের এই সংবিধান পরিবর্তনের জন্য সংশোধনের বিকল্প কোনো কিছু নাই। যত গভর্নমেন্ট এটা পরিবর্তন করেছে আপনার এই সংশোধনের মাধ্যমে করেছে। এবং 142 অনুচ্ছেদে আমি যদি হুবহু লাইনটা পড়ি, 142 অনুচ্ছেদের কতে বলেছে সংসদের আইন দ্বারা এই সংবিধানের কোনো বিধান সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণের দ্বারা সংশোধিত হইতে পারিবে। সংস্কার শব্দটা নাই, সংস্কারের মাধ্যমে সংশোধিত হইতে পারিবে এই শব্দটা নাই। 4টা ওয়ার্ড, সংযোজন, পরিবর্তন, প্রতিস্থাপন বা রহিতকরণ। তো এই সংযোজনের মাধ্যমেই তো আপনার সংস্কারটা হয়েই যাচ্ছে, প্রতিস্থাপনের মাধ্যমেই তো হয়ে যাচ্ছে, পরিবর্তনের মাধ্যমেই তো হয়ে যাচ্ছে। ওনারা এই ওয়ার্ডের জন্য কেন পড়ে আছে, কেন কান্নাকাটি করছে, আসলে এটা আমি বুঝতে পারছি না। আর 84টি যে সংস্কারের প্রস্তাব
এই ঐক্যমত কমিশনে এসেছিল আর কি, কিছু কিছু বিষয়ে নোট অফ ডিসেন্ট ছিল। এগুলা বাদে আমার মনে হয় তাদের গুড ইন্টেনশন আছে, এবং প্রথম থেকে বলে আছে যে আমরা জুলাই সনদে যা কিছু বলেছি, আমরা স্বাক্ষর করেছি, সবগুলোই আমরা সংবিধানে আনব। তো ওনাদের এই ইচ্ছাটার বহিঃপ্রকাশ উনি করেছেন, ওনারা করেছিলেন, এবং এটা আমরা বাস্তবেও দেখতে চাই এবং দেখতে পাবো বলে আমরা আশা করি আর কি। নিশ্চয়ই, ধন্যবাদ। এবং আরেকটা ব্যাপার, এখানে কিন্তু আরেকটা কথা আছে যে এখানে যে এই 84টার বাদেও এই আরো যদি কোনো কিছু করার প্রয়োজন হয় বা যুক্ত করার, এই বর্তমান সময়ে যদি যুক্ত করার প্রয়োজন হয়, সেটাও যে যুক্ত করা যাবে না এরকম কোনো কথা নাই আর কি। সো এখানে এই সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি, এখানে কিন্তু নাম দেয়নি যে জুলাই সনদ বাস্তবায়ন করার জন্য বিশেষ কমিটি, সংবিধান সংশোধন। সো এই নামটা থেকে বোঝা যাচ্ছে যে এখানে অনেক কিছু ইনক্লুড হতে পারে। লেটস সি কি কি হয়, দেখা যাক আর কি। নিশ্চয়ই, ধন্যবাদ আপনাকে ব্যারিস্টার মিলন। আমরা আবারও ফিরবো আপনাদের দুজনের কাছে, তবে একটি বিরতির পরে ফিরতে চাই। দর্শক, দেশ সন্ধ্যা থেকে নিচ্ছে আরেকটি বিরতি, সাথেই থাকবেন। আবারও আমন্ত্রণ জানাচ্ছি দেশ সন্ধ্যার আয়োজনে। এ পর্যায়ে কামাল উদ্দিন সবুজ, আপনার কাছে জানতে চাই যে আপনি জানেন যে কালকে জুলাই দ্বিতীয় বর্ষপূর্তি, এবং জুলাইয়ের আগের বাংলাদেশকে আপনি কিভাবে দেখতেন, জুলাইয়ের পরের বাংলাদেশকে আপনি কিভাবে দেখেন? মোট কথা, কেন অনিবার্য হয়ে উঠেছিল জুলাই গণ অভ্যুত্থান, আপনার কি মনে হয়? প্রথম কথা হচ্ছে যে আপনি দেখেন 2006-এর দিকে যদি আমরা যাই, আমরা 1991 সনে 90-এর যে গণ অভ্যুত্থান হয়েছিল এরশাদের বিরুদ্ধে, স্বৈরাচারী এরশাদের বিরুদ্ধে, তার সেই বিজয়ের পরে, অভ্যুত্থানের বিজয়ের পরে আমরা কিন্তু চারটি নির্বাচন দেখেছি, এবং যেগুলো আপনার মোটামুটিভাবে, যদিও 2008 সালের নির্বাচন নিয়ে নানা বিতর্ক আছে, 91, 96 এবং 2001 সালের যে নির্বাচন ছিল সেগুলো কিন্তু মোটামুটি মানুষ মোটামুটি অ্যাকসেপ্ট করেছে। তো কাজেই, এবং একটা নানা ত্রুটি বিচ্যুতির মধ্যে একটা ডেমোক্রেটিক প্রসেস ছিল। যদিও আমরা দেখেছি 2006-এর দিকে, 6-এ যখন আওয়ামী লীগ তখন বিরোধী দলে ছিল, এবং তারা যে নৈরাজ্য তৈরি করেছিল শেষের দিকে, তখন বিএনপি ক্ষমতায় ছিল 2001 থেকে 6 পর্যন্ত, যে নৈরাজ্যের ফলে, এবং অনেক আপনার পল্টনে মানুষ মেরে ফেলা, তারপর অনেক কিছু, এই যে নৈরাজ্যের ফলে 2007-এ যে আমরা একটা ডেমোক্রেটিক প্রসেসটাকে যে আপনার ডিসরাপ্টেড করে দেওয়া হলো 2007-এ, যে 111 হয়ে গেল, এবং এরপরে দেখেন, এরপরে কিন্তু আর গণতন্ত্র বলে আর কিছু ছিল না। 2000, যেটা আপনি আমাকে যে প্রশ্নটা করেছেন, দেখেন এরপরে 2007-এর পর থেকে 2000, এরপরে 2008-এর যে নির্বাচন, এর মধ্যে আওয়ামী লীগ দীর্ঘ 2024-এর 5ই আগস্ট পর্যন্ত একতরফাভাবে তারা বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করে এদেশে একদলীয় শাসন ব্যবস্থাকে আসলে মূলত কায়েম করেছিল, আবার সেই তাদের সেই পুরনো ইতিহাস। সেটা লম্বা আলোচনা সেখানে না গেলে, এবং এই 16-17 বছরে দেখেন মানুষ এতটাই বিধ্বস্ত হয়ে গিয়েছিল যে গণতন্ত্রকে কবর রচনা করা হয়েছিল। এখানে গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, এখানে অর্থনৈতিক যে সমৃদ্ধির কথা বলা হয় সেটাকে সম্পূর্ণভাবে বিধ্বস্ত করে দেওয়া হয়েছিল। ব্যাংক লুট থেকে শুরু করে আর্থিক প্রতিষ্ঠান, হেন কিছু, তারপর গুম, খুন, হত্যা, এক্সট্রা জুডিশিয়াল কিলিং, সব কিছু। এতে হয়েছে কি, মানুষ এমন অবস্থা হয়েছিল যে মানুষ যে একটা নিঃশ্বাস ফেলবে এই অবস্থা ছিল না, এবং যে অনিবার্য হয়ে মানুষ কোনোভাবেই, মানে এই স্বৈরাচারী হাসিনাকে বিদায় করার যে প্রত্যয় নিয়ে সবসময় মাঠে ছিল, তারা প্রাণ দিয়েছে, সেটা বারবারই যেন মানে তারা সফল হতে পারছিল না। তারপরে অনেক আন্দোলন সংগ্রামের পরে, এবং দেখেন বাংলাদেশের অবস্থাকে এমনই করেছিল, বাংলাদেশ যে একটা স্বাধীন সার্বভৌম দেশ সেটাই বাংলাদেশের মানুষ ভুলে গিয়েছিল। বাংলাদেশ যে একটা মানে একটা স্বাধীন দেশ, যেটা একটা তার স্বাধীন পররাষ্ট্রনীতি থাকবে, তার স্বাধীন অর্থনৈতিক মানে পলিসি থাকবে, গণতান্ত্রিক প্রক্রিয়া চালু থাকবে, স্বাধীন গণমাধ্যম থাকবে, আইনের শাসন থাকবে, যেগুলো আমরা সবসময় বলি, তার কোনো কিছুই ছিল না। বিচার ব্যবস্থা থেকে সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এদেশের সাংবিধানিক এবং গণতান্ত্রিক সকল প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। এটাই অনিবার্যতা। কেন আপনার জুলাই, এবং এটা আমরা অনেক, তারপরে আমরা দেখলাম যে 5ই আগস্টে সব রাজনৈতিক দলও কিন্তু এটার মধ্যে ছিল, পেশাজীবীরা ছিল, তারা এই এবং ছাত্র জনতার নেতৃত্বে সেই যে আন্দোলন, যেটা 5ই আগস্টে সফল হলো, এবং সেটাই আগামীকাল যেটা মানে যেটা দ্বিতীয় বর্ষপূর্তি আর কি।
তো আপনি যে কথাটা আমি বললাম সংক্ষিপ্তভাবে, এটাই তার অনিবার্যতা যে বাংলাদেশ একটা সত্যিকার অর্থে যে জন্য বাংলাদেশ স্বাধীন হয়েছে, যে এটা এই দেশে একটা গণতন্ত্র থাকবে, এখানে মুক্ত মনের মুক্ত চিন্তার পরিচর্যা হবে, এখানে আপনার বাংলাদেশের মানুষ বৈষম্যহীন থাকবে, বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি মানে মানে কি বলে মানে তারা অর্থনৈতিক স্বাধীনতা তারা ফিরে পাবে, এগুলো তো কোনো কিছু ছিল না, এটা একটা অনিবার্য। এবং পরে যেটা হলো অন্তর্বর্তীকালীন সরকারের 1.5 বছর আমরা দেখেছি, এরপরে একটা আপনার জনগণের নির্বাচিত ভোটে, একটা প্রত্যক্ষ ভোটে আমরা একটা নির্বাচিত সরকার, 5 মাস শেষ হয়েছে, 600 মাস এটা পড়েছে। তো এখন পর্যন্ত আমরা দেখলাম যে দ্য বিগিনিং ইজ ভেরি গুড। এখনও তো আপনার এই সরকারের মানে চুল ছাড়া বিশ্লেষণ করার সময় আসেনি, 5 মাস মাত্র শেষ হয়েছে। আমরা অনেক কিছু দেখলাম যে তাদের ওনাদের ইশতেহার অনুযায়ী তারা অনেক কিছু কর্মসূচি যারা দিয়েছেন ওগুলো ইমপ্লিমেন্ট করছেন, আরও অনেক কিছু দেখছি। এখন বাংলাদেশ যে একটা নতুন পথে যাত্রা শুরু করলো, যেটা আজকে এখন একটু আপনি বললেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবের একটা দেখালেন, ওখানে বক্তব্য দিচ্ছেন। এখন কথা হলো যে, এবং সবাই পালন করছেন রক্তঝরা মানে জুলাই। তো এই যে আমরা এখান থেকে শিক্ষা গ্রহণ করার ব্যাপার আছে, বাংলাদেশ যেন কখনো আবার এই স্বৈরাচারের যুগে ফিরে না যায়, বাংলাদেশ যেন কখনোই এই গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত না হয়। গণতান্ত্রিক প্রক্রিয়া যদি সঠিকভাবে থাকে, আমরা যদি সত্যিকার অর্থে গণতন্ত্রে বিশ্বাস করি টু দ্য বোনস, তাহলে তো কখনো বিরোধী দলে থাকতে হবে, কখনো সরকারি দলে থাকতে হবে, কখনো এটা ঠিক আছে, এটাই তো গণতন্ত্রের নিয়ম। তো কাজেই গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু রাখা খুবই জরুরি। এই কারণে গণতান্ত্রিক প্রক্রিয়াটা চালু থাকলেই আপনি বাংলাদেশের যে অর্থনৈতিক সমৃদ্ধির কথা বলছেন সেটাও অনেকাংশে আপনার এটা আপনার অর্জন করতে পারবেন, মুক্ত গণমাধ্যমও থাকবে, তারপরে আপনার মানুষের যে আশা আকাঙ্ক্ষা আছে, যদি আমরা দুর্নীতিমুক্ত সমাজ করতে পারি তাহলে বৈষম্য চলে যাবে। তো কাজেই আমাদের মনে হয় যে এই যে আমরা নতুন সুযোগ বাংলাদেশ পেল এবং এর মধ্যে দিয়ে একটা পার্লামেন্ট হলো, এই প্রক্রিয়াটা চালু থাকুক অনাদিকাল পর্যন্ত, বাংলাদেশের যতদিন বাংলাদেশ বেঁচে থাকবে, তাহলেই বাংলাদেশের আমার মনে হয় এবং নেতৃত্ব যদি সঠিক হয়, তা আমার মনে হয় বাংলাদেশ ভালো একটা জায়গায় যেতে পারবে এবং দ্রুততম সময়ে যেতে পারবে। নিশ্চয়ই। কামাল উদ্দিন সবুজ, ধন্যবাদ আপনাকে। এ পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে জানতে চাই যে জুলাই গণ অভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তির আগেই এনসিপির যে জুলাই পদযাত্রা কর্মসূচি ছিল এবং সেই কর্মসূচিতে গত কয়েকদিন ধরে যে ধরনের ঘটনা ঘটেছে, এবং তাতে আপনার কি মনে হয় যে এর সাথে সরকারের সাথে এনসিপি জাতীয় নাগরিক পার্টির এক ধরনের রাজনৈতিক দূরত্ব তৈরি হয়েছে কিনা, এবং এটি কোনো প্রভাব দীর্ঘমেয়াদে কোনো প্রভাব ফেলবে কিনা? দেখেন, এনসিপির এই গাড়ি বহরের যে হামলাগুলো হয়েছে আর কি, এটা তো আসলে তাদের অতিকথনের জন্য হয়েছে। এই যে নাসিরউদ্দিন পাটোয়ারির যে অতিকথন, শব্দ চয়ন, অশালীন বক্তব্য, এগুলোর কারণে কিন্তু আপনার এই ইনসিডেন্টগুলো বারবার ঘটেছে। আপনি দেখেন, এখানে বিএনপির হাইকমান্ড তো বলে দেয়নি যে তাদেরকে ধরো, তাদেরকে মারো, গাড়ি ভাঙো, এই করো, সে করো, সেটা তো বলেনি। সে এই অতিকথন, শব্দচয়ন, অশালীন বক্তব্য, এগুলোর কারণে একটা পক্ষ আপনার ইমোশনটাকে ধরে রাখতে পারেনি। যারা দলকে অন্ধভাবে ভালোবাসে, তাদের আবেগ তারা ধরে রাখতে পারেনি, তারা গাড়ি ভাঙচুর করেছে। যদিও এই ভাঙচুর করাটাও কাম্য না, এটাকেও জাস্টিফাই করা উচিত না আসলে। তবে দেখেন, এখানে দেখেন একটা দেশের প্রধানমন্ত্রী এতটা মার্জিত, বিনয়ী, শালীন, এত সুন্দর করে কথা বলে, এগুলার দেখেন এই যে এনসিপি যা কিছু বলছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই প্রধানমন্ত্রী কিন্তু কোনো কটু কথা বলেনি। এত লোক এত কিছু বলে যাচ্ছে, তারপর কিন্তু উনি ওনার মতো করে সুন্দরভাবে শালীনভাবে কথা বলে যাচ্ছে। উনি তার কোনো বক্তব্য এনসিপির এগেনস্টে দিয়েছে কিনা আমার মনে পড়ে না, জামাতের এগেনস্টে বলেছে কিনা মনে পড়ে না, ইভেন আওয়ামী লীগের এগেনস্টেও কিন্তু কোনো কিছু বলে না। তো দেখেন, এখানে যে ঘটনাগুলো ঘটছে ইদানিং, এটা শুধু ইদানিং না, এই ঝিনাইদহতে 22শে মেতে কিন্তু আপনার এই নাসিরউদ্দিন পাটোয়ারিকে ডিম নিক্ষেপ করা হয়েছিল তার এই অতিকথনের জন্য। তো আমার মনে হয় হ্যাঁ, অবশ্যই এরকম যদি হয় তাহলে তো একটা দূরত্ব সৃষ্টি হবেই, কিন্তু এটা আসলে কাম্য না। আসলে হয়েছে কি, জুলাইয়ের একটা অংশ আসলে হারাই যাচ্ছে আমার কাছে মনে হচ্ছে আর কি। যারা আসলে এই আন্দোলন করেছিল, যারা একটা সুন্দর বাংলাদেশ চেয়েছিল, যারা এই আন্দোলনের সাথে ছিল আর কি,
যারা একটা সবুজ বাংলাদেশ, সুন্দর বাংলাদেশ, আলোকিত বাংলাদেশ এক্সপেক্ট করেছিল, তাদের একটা অংশ কিন্তু আসলে হারায় যাচ্ছে। আর যে অংশটা আছে এখন দেখা যাচ্ছে ওই অংশের মধ্যে একটা কেন হারায় যাচ্ছে বড় বলে অংশ, আপনার মনে হয় ব্যারিস্টার দেখেন মিলন? এই যে দেখেন এনসিপির কাছ থেকে যে প্রত্যাশা বা জুলাইয়ের পরবর্তীতে যে প্রত্যাশা, অনেকাংশ কিন্তু ইন্টারিম গভর্নমেন্ট ফুলফিল করতে পারেনি। এখন নতুন গভর্নমেন্ট আসছে, 5 মাস গেছে, সময় লাগবে। একটা দেশ 17 বছর ধরে পিছায় গেছে, তো এটাকে টেনে নিয়ে আসতেও তো সময় লাগবে। বিভিন্ন ধরনের কর্মকাণ্ড করে যাচ্ছে, বিভিন্ন ধরনের স্টেপ নিচ্ছে গভর্নমেন্ট, যেগুলো আমরা আশা দেখতে পাচ্ছি। তো দেখা যাক এখন সামনে কি হয়। এসব যে এই অভ্যুত্থান, আপনার যে অভ্যুত্থান কিন্তু আসলে সবসময় হয় না, তাই না? আমরা 1969-এর অভ্যুত্থান দেখেছিলাম আইয়ুব বিরোধী, এবং সে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। 1990 সালেও দেখেছিলাম আমরা, 2024 সালেও দেখলাম। তো এই অভ্যুত্থানগুলোকে বুঝতে হবে। এখন বর্তমান যে দল আছে, গভর্নমেন্ট আছে, আমার মনে হয় ওনারাও বুঝবে বা বুঝে, এবং ওইভাবে এখন দেশ পরিচালনা করা উচিত আর কি। না হলে দেখা যাবে এই গভর্নমেন্ট যদি ফ্যাসিস্ট হয়, ঠিক আছে, আমি আশা করি কখনো হবে না, তাহলে কিন্তু এই পুনরাবৃত্তি আবার হবে, দেশ আগাবে না, দেশ পিছায় যাবে। দেখেন এই যে আমি গতকাল একটা জায়গায় বলেছিলাম আর কি, যে সিঙ্গাপুর স্বাধীনতা অর্জন করেছে 1965 সালে। জাস্ট আপনার 6 বছর আগে বাংলাদেশে সিঙ্গাপুর দেখেন কোথায় চলে গেছে। তো এগুলার কারণটা কি? এগুলার কারণ হচ্ছে আমরা আসলে এতটাই দুর্নীতিগ্রস্ত হয়ে গেছি, এই কারণে আসলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারছি না। আসলে একটা দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি হয়, বিচার প্রক্রিয়া যদি সঠিক থাকে, আমার মনে হয়, এবং দেশে যে পলিসিগুলো নেওয়া হবে গভর্নমেন্ট থেকে, আমার মনে হয় এগুলো যদি সঠিকভাবে হয়, আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ এগিয়ে যাব। জি, ধন্যবাদ। কামাল উদ্দিন সবুজ, আপনিও কি ব্যারিস্টার মিলন সাহেবের মতো মনে করেন কিনা যে জুলাই আন্দোলনের যে একটা আন্দোলনে যারা অংশগ্রহণ করেছিল তাদের বড় একটি অংশ হারাই যাচ্ছে, কারণ হচ্ছে তাদের অনেকেরই হয়তো আশাহত হয়েছে, আশাভঙ্গ হয়েছে? আপনার আসলে কি মনে হয়? হারিয়ে যাবে কিনা এখনো বলা মুশকিল। আমি যেটা বলতে চাই যে জুলাই যে হলো, আমি যেটা একটু আগে বলেছিলাম, সেটা হচ্ছে যে আজকে যারা এনসিপি করেছে, যখন ছাত্র আন্দোলনের ছাত্র জনতা যারা অনেকে নেতৃত্ব দিয়েছে, তখন তো এনসিপি ছিল না, এনসিপি তো পরে হয়েছে। তখন বিএনপি তো এই আন্দোলনে ছিল, এবং তারা দীর্ঘ 16-17 বছর। এই জুলাইয়ের যেই 5ই আগস্টের কথা আমরা বলি, এটার প্রেক্ষাপটে হঠাৎ করে একদিন দুদিনে হয়ে যায় না, এটার একটা লম্বা ইতিহাস আছে। দীর্ঘকাল আন্দোলন সংগ্রামের পরে এটা কালমিনেট করেছে এসে জুলাইতে, ঠিক আছে, এবং নেতৃত্বে ছাত্র জনতা ছিল। এখন কথা হচ্ছে যে এই যে জুলাই যখন হচ্ছে, তখন কিন্তু বিএনপি, জামাত, পেশাজীবীরা, এনসিপি, এখন যারা এনসিপি হয়েছে, ছাত্র জনতা, বাংলাদেশের বেশিরভাগ মানে আওয়ামী লীগ ছাড়া, আওয়ামী লীগ সমর্থক ছাড়া সবাই তো এটার মধ্যে ডাইরেক্টলি এবং প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সমর্থন দিয়েছে, প্রাণ দিয়েছে, আমরা সবই জানি। তখন কিন্তু দেখেন টার্গেটটা কিন্তু এখানে তখন কিন্তু খুব ডিফারেন্সটা দেখা যায় নাই। পরবর্তীতে কিছু কিছু ক্ষেত্রে ডিফারেন্স দেখা যাচ্ছে। আমার কথাটা হচ্ছে মৌলিক জায়গায় যে অনেক জায়গায় ডিফারেন্স হয়ে যাচ্ছে, এটা আমি এখনো বলবো না। এই কারণে জুলাইকে তো বিএনপি অস্বীকার করছে না, জুলাই হয়েছে বলেই তো আজকে বিএনপি ক্ষমতায় এসছে, কারণ নির্বাচনই তো হচ্ছিল না, ওই সুযোগ তৈরি হয়েছে। তো জুলাই এবং ওনারা সবসময় বলে থাকেন যে জুলাই চেতনাকে ধারণ করে ওনারা এগিয়ে যেতে চান, সবার আগে বাংলাদেশ, এই যে বিষয়গুলো স্লোগান। এখন আমাদের দেখার বিষয় যে এই যে মানে আপনার যে ফিলসফি বলেন, যেই আপনার স্লোগান বলেন, যেটাই বলি, এটাকে কেন্দ্র করে ওনারা যে কর্মসূচি দিচ্ছেন, আমি সরকারি দলের কথা, যে এখন তারা ক্ষমতায় আছেন, সেগুলো জনগণের কল্যাণে কতটুকু আপনার মানে ভূমিকা রাখতে পারছে, সেগুলো দেখার ব্যাপার। আমার মনে হয় যারা জুলাই আন্দোলন, যে এনসিপি বলেন, ইভেন জামাত বলেন, তারা এখন যে একটা নতুন ফেজ, এটা ডেফিনেটলি যার রাজনীতি আছে সেটা করবে, এতে কোনো অসুবিধা নাই, এটা তো মাল্টিপার্টি ডেমোক্রেটিক সিস্টেম। কিন্তু বাংলাদেশ যে ক্ষতবিক্ষত হলো 16-17 বছরে, আমরা যে অর্থনীতি যে একেবারে আমরা তলানিতে চলে, আমরা জানেন যে বাংলাদেশের এখন পুরো একটা ঘাড়ের মধ্যে এতগুলি চ্যালেঞ্জ নিয়ে এই সরকার ক্ষমতায় এসেছে। আমাদের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ওনারা কিন্তু খুব বেশি কথা বলছেন না। আমি তো খুব দেখি না যে এনসিপিরও তো রিপ্রেজেন্টেশন আছে পার্লামেন্টে, জামাত ইসলামের আছে, তারা তো এইসব বিষয়ে কথা বলতে পারেন, কথা বলে সরকারকে সহযোগিতা করতে পারেন, এবং ওনারা বলে থাকেন যে সহযোগিতা করবেন মাঝে, এবং পলিটিক্স তো থাকুক। কিন্তু জুলাইকে যদি সত্যিকার অর্থে
ধারণ করে, চেতনাকে ধারণ করে, তাহলে এই বিষয়গুলি এখনকার পার্সপেক্টিভে কি করা উচিত, এগুলো প্রায়োরিটি ফিক্স করা উচিত। আমি সারাক্ষণ আন্দোলন করতে থাকবো, সারাক্ষণ রাস্তায় নেমে যাব, সারাক্ষণ হুমকি দিব, এগুলো হলে আমি মনে করি আজকে যেই দলের রাজনীতি নিষিদ্ধ আছে তাদেরই সুযোগ সুবিধা হবে, শুধু সুবিধার একটা জায়গা তৈরি হলেও হতে পারে। তো সেটা আমার মনে হয় দেওয়া ঠিক হবে কিনা রাজনৈতিক দল যারা এগুলো করছেন তারাই সিদ্ধান্ত নেবেন। আমি যেটা বলছি যে বাংলাদেশের যে এখন নতুন যে সুযোগ সৃষ্টি হয়েছে, এখন যদি হোয়াট আর দ্য প্রায়োরিটিজ, সেই প্রায়োরিটিগুলিকে, অগ্রাধিকারগুলো কি কি, সেগুলো করবে, রাজনীতিও করবে পাশাপাশি, কোনো অসুবিধা নেই। যার যার রাজনৈতিক বক্তব্য দিবে, মানুষ যদি গ্রহণ করে আবার 5 বছর পরে নির্বাচন হবে, ডেমোক্রেটিক প্রক্রিয়াটা যদি চলমান থাকে, তাহলে আমরা তো তাহলে এটার মধ্যে আছি। কিন্তু এটাকে ব্যাহত করার জন্য এমন কোনো কিছু বলা উচিত না, এমন কোনো কর্মসূচি দেওয়া উচিত না, এমন কোনো বক্তব্য দেওয়া উচিত না যেটা ফেসিবাদের, আমরা বারবার যে ফেসিবাদ বিরোধী বক্তব্য রাখছি তাদেরকে কোনো সুযোগ করে দিচ্ছি কিনা কোনো না ফর্মে, সেই জায়গায় নিশ্চয়ই যে যারা করছেন সেই বিষয়টা নিশ্চয়ই দেখবেন, না দেখলে তো তারাও ক্ষতিগ্রস্ত হবে আবার। তো কাজেই আমি এভাবে দেখি আর কি। জি, ধন্যবাদ কামালউদ্দিন শুভ। এই পর্যায়ে ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে জানতে চাই যে জুলাইয়ের আগের বাংলাদেশ এবং জুলাইয়ের পরের বাংলাদেশের মধ্যে মোটা দাগে কি কি পার্থক্য আপনি দেখতে পান? না দেখেন, মোটা দাগে প্রথম যে পার্থক্য সেটা হচ্ছে যে আমরা একটা নির্বাচিত গভর্নমেন্ট পেয়েছি, তাই না? আমরা দেখেছি 2018 সালে দিনের ভোট রাতে হয়ে গেছে, আমরা দেখেছি 24 সালের আমিড নির্বাচন। তো আমরা আসলে এই আপনার হচ্ছে যে নতুনভাবে স্বাধীন হওয়ার পর, এই 5ই আগস্টের পর আমাদের যে প্রাপ্তি সেটা হচ্ছে আমরা একটা সুষ্ঠু নির্বাচন পেয়েছি। এই নির্বাচনের মাধ্যমে আমরা একটা সুষ্ঠুভাবে, ফেয়ারভাবে একটা দল গঠন, একটা গভর্নমেন্ট গঠন হয়েছে। তো এই গভর্নমেন্ট যে আসছে আর কি, তাদের কাছে আমরা এখন আমাদের প্রত্যাশা থাকবে অবশ্যই যে এই নতুন যে গভর্নমেন্ট তারা এমন কাজ করবে যেন আমরা আবার সেই আগের যে ভুলগুলো করে গেছে ফ্যাসিস্ট গভর্নমেন্ট, সেই ভুলগুলো যেন পুনরাবৃত্তি না ঘটে। বিশেষ করে আইনের শাসনের ব্যাপারে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আইনের শাসন এখানে ট্রু যে আপনার আমরা যদি আইনের বর্তমান আইন পরিস্থিতি বলি আর কি, কিছুটা অবনতি হয়েছে। এটা আপনার সালাউদ্দিন সাহেব, স্বরাষ্ট্র মন্ত্রী সাহেব নিজেও কিন্তু পার্লামেন্টে বলেছে যে ইট ইজ হিজ কনফেশন যে হ্যাঁ আইনের কিছুটা আপনার অবনতি হয়েছে আর কি, বেশ অবনতি হয়েছে। তো এটা আসলে সময় লাগবে আর কি। দেখেন, এই যখন আপনার এই জুলাই আগস্টের পর আপনি এই 17 বছর ধরে কারা পুলিশ বাহিনীতে ছিল এবং এই জুলাই আগস্টের পর অনেক পুলিশও তো আপনার অনেক থানাও বন্ধ ছিল। তো এখন আসলে এগুলা সব কিছু গোছাতে একটু টাইম লাগবে। আবার এটা ছাড়া এটাও কিন্তু মাথায় রাখতে হবে, ফ্যাসিস্টরা কিন্তু সবসময় সজাগ, তারা কিন্তু কোনো না কোনোভাবে ঢুকতে চাচ্ছে, কোনো না কোনোভাবে দেশকে অস্থিতিশীল করে রাখতে চাচ্ছে। তো এগুলোর দিকেও আসলে ভাবতে হবে বা সতর্ক দৃষ্টি রাখতে হবে। তবে অবশ্যই বর্তমান গভর্নমেন্টের সদিচ্ছা আছে। আজকের যে টপিকস, আপনি এই যে সংবিধানের যে টপিকসটা নিয়ে আসলেন, দেখেন গভর্নমেন্ট কি পারতো না ইচ্ছা করলে 2/3 ভোট তারা পেয়েছে, 2/3 মেজরিটি, 200-র উপরে তাদের হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। এখানে আপনার অনুচ্ছেদ 142-এ যেটা বলা আছে যে আপনার 2/3 মেজরিটি থাকলেই তো আপনি যে কোনো সময় আপনি সংবিধান সংশোধন করতে পারবেন। তারা কি করেছে? নিজেরা তারা অফার করেছে যে আসেন আমরা একসাথে বসি, আপনাদের থেকেও আপনাদের টিম দেন, আমরা সবাই মিলে 17 জন মিলে বসি, তারা মতামত শুনি। তাদের এই সদিচ্ছা দেখেন, একটা সংবিধান সংশোধন করবে, সুন্দরভাবে করবে, তাদের এই সদিচ্ছাটা আছে। এটা যদি ফ্যাসিস্ট আমলে হতো তাহলে তো জিজ্ঞাসা করতো না, সংবিধান সংশোধন করে ফেলতো। তো এই যে একটা বিশেষ সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটি তারা করলো, এটা তো আমি বলবো যে এটা হচ্ছে আপনার গভর্নমেন্টের সদিচ্ছা এবং ভালো দিক। তো আসলে ওই যে তারেক রহমান সাহেব একটা মটো বলে মাননীয় প্রধানমন্ত্রী, যে সবাই মিলে গর্ব দেশ, সবার আগে বাংলাদেশ। তো এটা আসলে দলীয় মটো না হয়ে আসলে প্রতিটা মানুষের হওয়া উচিত আর কি, আমি মনে করি আর কি, যে সবাই মিলে একটা সুন্দর বাংলাদেশ গড়ব। নিশ্চয়ই সেই প্রত্যাশা আমাদেরও। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন এবং কামালউদ্দিন সবুজ, আপনাদের দুজনকেই আজকে আমাদের দেশ সন্ধ্যার আয়োজনে সময় দেওয়ার জন্য। দর্শক, দেশ সন্ধ্যার আয়োজনে এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।